দর্শক আমন্ত্রণ বিজনেস স্টোরিতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন এবং নীতিমালা পর্যালোচনার দাবি উদ্যোক্তাদের, প্রয়োজন বিনিয়োগের পথ নকশাও। বিটিআরসির যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা উচিত। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি, তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে, সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি। ঈদ ঘিরে দর্জিপাড়ায় বেড়েছে ব্যস্ততা, ফুরসত নেই কারিগরদের। 10 রোজার পর আরও এক দফা বাড়বে অর্ডার। ট্যারিফ আরোপ আদালতে অবৈধ ঘোষণার পরও পিছু হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈশ্বিক শুল্ক হার বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন এবং নীতিমালা পর্যালোচনা করাই হবে নতুন এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা মনে করেন যে টেলিকম খাতে খুব দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে সহায়ক নীতি চান সংশ্লিষ্টরা। তারা বলছেন যে বিনিয়োগের পথ নকশা প্রয়োজন এক্ষেত্রে। 24-এর রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে দেশের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু সংস্কার করা হয়েছে। এর আওতায় টেলিযোগাযোগ খাতের আইন ও লাইসেন্সিং ব্যবস্থা এসেছে বড় পরিবর্তন। টেলিকম খাতে নতুন নীতিমালা এবং বিধিবিধান বিশেষ অপারেটর এবং সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধার পথ উন্মোচন করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। তাদের অভিমত, তাড়াহুড়ো করে আইন ও নীতি পরিবর্তন করায় এ খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। পলিসিটা রিভিউ হয়ে গেলে আমরা দেখব যে তখন টেলিকম আইনে কোথায় কোথায় পরিবর্তনগুলো প্রয়োজন, সেই পরিবর্তনের পার্সপেক্টিভ থেকে তখন গাইডলাইন এবং কনসালটেশনের মাধ্যমে অন্যান্য বিষয়গুলো আসবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি, তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে, সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি। গত 1.5 বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্য সম্প্রসারণের পথ সংকুচিত হয়েছে এমন অভিযোগ উঠেছে। লাইসেন্সিং নীতিমালায় বিতর্কিত বিধিবিধানের বিষয়ে উদ্যোক্তারা আপত্তি তুললেও তাতে গা করেনি বিদায়ী সরকার। নতুন সরকারের কাছে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথনকশা চান তারা। যেগুলো আবার নতুন করে রিভিউ করা উচিত। নতুন সরকার যারা আসছেন ওনাদেরকে কমিটমেন্ট দিতে হবে যে এই পলিসিটা আগামী 15 বছর 20 বছরের জন্য বহাল থাকবে। সেই ক্ষেত্রে আমরা যারা ইনভেস্টর আছি কিংবা আমরা যারা এখন পর্যন্ত এই ব্যবসা পরিচালনা করে আসছি, আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারবো। বিগত সরকারের শেষ সময়ে অনুমোদন পাওয়া টেলিকম আইন নিয়ে উদ্যোক্তা, অপারেটর এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থারও আছে আপত্তি। নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতাকে খর্ব করা এই আইন পুনর্বিবেচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। যে রেগুলেশনে আনা হোক না কেন, সেটা একটা অপারেটরকে শুধুমাত্র বেনিফিট দেওয়া হয়। সো আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে মার্কেট কম্পিটিশনকে গুরুত্ব দিতে হবে। নট ফর ওয়ান অপারেটর অর টু অপারেটরস, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার্স। আমরা এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে গ্যাপ দেখি। বিটিআরসির যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা উচিত। নতুন লাইসেন্স গ্রহণ করতে গেলে মাল্টি লেয়ারে আমার ভেরিফিকেশন দরকার, মাল্টি লেয়ারের যে অ্যাপ্রুভাল প্রসেসটা দরকার, এটা আসলে দীর্ঘমেয়াদী একটা সূত্রের মধ্যে আমরা পড়ে যাব এবং আলটিমেটলি টেলিকম সেক্টরের স্থিরতা চলে আসবে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার জন্য স্থানীয় উদ্যোক্তা বান্ধব নীতি প্রণয়ন চান খাত সংশ্লিষ্টরা। তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ব্যস্ততা যখন তুঙ্গে তখনও পর্যন্ত ক্লান্তি নেই দর্জিপাড়ার কারিগরদের। হাতে প্রতিটি ফোরেই লুকিয়ে রয়েছে তাদের এক একটি পরিবারের ঈদ আনন্দ। শবে বরাতের আগে থেকেই মূলত অর্ডার বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন যে 10 রোজার পর আরও এক দফা অর্ডার বাড়বে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দর্জিপাড়ায় হাত বদল হয় প্রায় কয়েকশো কোটি টাকা। সারা বছরের ব্যবসা 40% সম্পন্ন হয় এই রমজানে।
ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে দর্জি বাড়িগুলোর ব্যস্ততা। নিজের আঙ্গিকে পোশাক তৈরিতেই ভিড়। অনেকেই আগেভাগে বানিয়ে নিচ্ছেন শখের পোশাক। শবে বরাতের পর থেকে কারিগরদের ব্যস্ততা বেড়েই চলছে। তবে দর্জি বাড়িতে নারীদের আনাগোনা বেশি। সূক্ষ্ম হাতের কাজ, মাপের নির্ভুল কাটিং আর খণ্ড খণ্ড কাপড়ের একের পর এক পূর্ণাঙ্গ রূপ দিতেই ব্যস্ত কারিগররা। রোজায় কাজ শুরু হয় 10টা থেকে, চলে মাঝরাত অবধি। পুরনো ঐতিহ্য এর প্রতি এখনো আস্থা হারায়নি সাধারণ মানুষ। একেবারে রেডিমেডের একটু সমস্যা হচ্ছে, অনেক সময় গায়ের সাথে ফিটিং হয় না। কাটিং মানে যেভাবে বলি সেভাবে ওনারা করেন, সেই ডিজাইনটা রাখেন। মাথায় যদি ডিজাইন থাকে, অনেক পছন্দ হচ্ছে, এটা কাপড়ের মেটেরিয়াল চুজ করা যায় নিজে নিজে, সেজন্য বানানো দেওয়া হয়। 10 রমজানের আগেই দেখা যায় যে অর্ডারের প্রেশার পড়লে ওনারা অর্ডার অফ করে দেয়, তো ওই বেসিসে দেখা যায় যে আগে থেকেই বানাতে নিয়ে আসি। দর্জি বাড়িগুলোতে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে ঢের আগে। শবে বরাতের আগ থেকেই এখানে উপচে পড়া অর্ডার। 10 রোজার পর থেকে ব্যস্ততার নতুন মোড় নেবে। এবারে ঈদে আভিজাত্যের লড়াই এগিয়ে আছে পাকিস্তানি সালোয়ার কামিজ। শৌখিনতার এই ছোঁয়ায় খরচটাও বেশ। সালোয়ার ব্লাউজের জন্য সর্বোচ্চ মজুরি গুনতে হচ্ছে 1000 টাকা। কাস্টমার এখন কাপড় আগেই বানায় ফেলায়, সবরাতের আগে। সবরাতের আগে চাপ ছিল, তখন কাজ অনেকগুলো কাজ করতে পারছি। 700 টাকা সুতি সেলার কামিজ নর্মালটা, যেটা পাইপির টাইমিং ছাড়া হয়, আর ডাবল যেটা সেলার কামিজ ওটা 1000 টাকা। ডিজাইন হলে মজুরি বাড়ে। অর্ডার আছে, টুকটাক আছে, এখন শুরুতে একটু কমই আর কি। এখন মানুষ একটু মার্কেটে কম আসে আর কি। কিছুদিন পরে মার্কেটে লোকজন আসবে, ওই সময় কাজকাম বাড়বে। হতে পারে 25 রোজা, 28 রোজা বা 29 রোজা অর্ডার নিয়ে দেওয়া যায় যদি পরিস্থিতি অনুকূলে থাকে। এটি শুধু কারিগরদের একার লড়াই নয়, দর্জিদের এই ব্যস্ত সময়ে হাত লাগাচ্ছেন পরিবারের অন্য সদস্যরাও। কেউ পুঁথি বসাচ্ছেন, কেউ হুক লাগাচ্ছেন, আবার কেউ নিপুণ হাতে কাটছেন বাড়তি সুতো। এই যে পারিবারিক বন্ধন আর সমৃদ্ধ শ্রম, তারাই পূর্ণতা দিচ্ছে এক একটি শখের পোশাককে। ঈদ কেন্দ্রিক পোশাকের এই বিশাল বাজারে দর্জি শিল্পের অংশীদারিত্ব প্রায় 25%। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দর্জিপাড়া থেকে এবার আমরা একটু ঘুরে আসতে চাই ভোগ্যপণ্যের বাজারে, দেখে আসতে চাই সেখানে কি অবস্থা। আমরা সরাসরি যেতে চাই কুমিল্লাতে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই রমজানকে ঘিরেই তো আসলে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে, সেক্ষেত্রে এখানকার বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ এবং দাম কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, আসলে রমজান এলেই আসলে বাজারের যে অস্থিরতা নিত্যপণ্যের, সেগুলো কিন্তু আসলে প্রতিবারের মতো এবারও কিন্তু একই অবস্থানে রয়েছে। তবে গত কয়েকদিন অন্যান্য পণ্যের ঊর্ধ্বগতি থাকলেও এখন কিন্তু কাঁচা বাজারের কিছুটা দাম কমতে শুরু করেছে। তবে এর মধ্যে যেটি আশঙ্কার বিষয় হলো যে তেলের বাজারের কিন্তু আসলে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা বেশ কয়েকটি বাজারে ঘুরেছি, সেখানে যারা খুচরা দোকানদার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, আসলে কোনো দোকানেই কিন্তু বিশেষ করে 5 লিটারের যে সয়াবিন তেল, সেটি কিন্তু আসলে মিলছে না। এই না মিলার কারণ সম্পর্কে আমরা জানতে চেয়েছি তাদের কাছে। তারা যেটি বলছেন যে ডিলার যারা রয়েছেন, অর্থাৎ কোম্পানির লোকজন কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরি করে রেখেছেন এবং তাদেরকে বাধ্য করছেন যে ডিলারের কাছ থেকে তেলের পাশাপাশি অন্যান্য সামগ্রীও বাধ্যতামূলক কিনতে হবে, তাহলেই কিন্তু আসলে 5 লিটারের তেল মিলছে। ফলে আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু এই বাজার থেকে ও বাজার ঘুরছেন, কিন্তু তেল মিলছে না, কিংবা অতিরিক্ত টাকা দিলে হয়তো কোথাও মিলছে। সেই নতুন সংকটটি কিন্তু আজকে থেকে দেখা দিয়েছে। এছাড়া অন্যান্য পণ্যের মধ্যে যদি আমরা বলতে চাই যে ব্রয়লার মুরগি, আপনারা জানেন যে সাধারণ মানুষের বিশেষ করে এই রমজানে কিন্তু ব্রয়লার মুরগির বেশ চাহিদা, সেটিও কিন্তু সপ্তাহের ব্যবধানে এখন 20 থেকে 30 টাকা কেজি বেশি বিক্রি হচ্ছে। অর্থাৎ 190 থেকে 200 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এমন কিন্তু অন্যান্য কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা দাম কমলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু 100 টাকার নিচে অন্যান্য পণ্যও মিলছে না। স্মৃতি, তাহলে বলাই যায় যে রাজধানীর মতো এখানকার বাজারেও আসলে সবকিছুর দাম বেড়েছে। অনেক ধন্যবাদ খোকন আপনাকে। একদিনের মাথায় ট্যারিফ নিয়ে সিদ্ধান্ত বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক শুল্কের হার বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। একদিন আগেই সেকশন 122 এর আওতায় আমদানিকৃত পণ্যের উপর শুল্কের হার 10% নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এই আইনের অধীনে কংগ্রেসের
কোনো ধরনের অনুমোদন ছাড়াই অন্তত 5 মাসের জন্য একক সিদ্ধান্তে ট্যারিফ কার্যকরের এখতিয়ার রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এর আগে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন মার্কিন সর্বোচ্চ আদালত। এই রায়কে হাস্যকর, অত্যন্ত নিম্নমানের এবং চরম মার্কিন বিরোধী বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। বিচারকরা নির্বোধ বলেও মন্তব্য করেছেন তিনি। পাল্টা শুল্কের নামে গত এক বছরে যে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করেছে মার্কিন সরকার, তার পুরোটাই এখন কার্যত অবৈধ। বিভিন্ন দেশের উপর আরোপ করা হলেও ট্যারিফের অর্থ মূলত পণ্যের দাম বাড়িয়ে মার্কিন জনগণের পকেট থেকে কাটা হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ক্রেতারা ফেরত পাবে তাদের সেই অর্থ? সুপ্রিম কোর্ট এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ট্রাম্প প্রশাসন বলছে যে অর্থ ফেরত ইস্যুতে আইনি প্রক্রিয়া শেষ হতেই কেটে যেতে পারে বহু বছর। 2025 সালে জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন তা এখনো থামেনি। প্রেসিডেন্ট হওয়ার পরপরই ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে প্রায় সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এখন এক রায়ে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ট্রাম্পের সেই শুল্ক আরোপ পুরোপুরি অবৈধ। বিভিন্ন হিসাবে এ পর্যন্ত প্রায় 3 লাখ প্রতিষ্ঠানের কাছ থেকে 175 বিলিয়ন ডলার পাল্টা শুল্ক হিসেবে আদায় করে ফেলেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের রায়ের পর বিপুল অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। কারা পাবে শুল্কের অর্থ তা নিয়েও উঠছে প্রশ্ন। রায়ে এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বিভিন্ন দেশের ওপর আরোপ করা হলো ট্যারিফ দিতে হয় মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে। পাল্টা শুল্কের অর্থ রিফান্ড চেয়ে এরই মধ্যে বাণিজ্য আদালতে হাজারের বেশি মামলা হয়েছে। সামনের দিনগুলোতে মামলার হিড়িক পড়ার শঙ্কা রয়েছে। যদিও এরই মধ্যে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে, রিফান্ড ইস্যুতে সমাধান পেতে আদালত চত্বরে ঘুরতে ঘুরতেই কেটে যেতে পারে বহু বছর। সুপ্রিম কোর্ট ফেরতের বিষয়ে কিছু না বললেও এটি স্পষ্ট যে এই অর্থ ফেরত দিতে হবে। আমার মনে হয় বেশিরভাগ কোম্পানি অর্থ ফেরত পাওয়ার আবেদন করবে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি তাদের রিজার্ভ বাড়িয়েছে। ধারণা করা যায় এই কারণেই তারা রিজার্ভ বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছিল। এদিকে আমদানিকারকরা ট্যারিফের অর্থ পরিশোধ করলেও পরোক্ষভাবে ডলার গেছে মূলত যুক্তরাষ্ট্রের সাধারণ ক্রেতাদের পকেট থেকে। পণ্যের দাম বাড়িয়ে বাড়তি অর্থ আদায় করেছে ব্যবসায়ীরা, আর তাই এই অর্থের মূল ভাগিদার আসলে সাধারণ মার্কিনিরাই। আমদানিকারকরা যদি রিফান্ড পায়, সাধারণ মানুষ তাদের প্রাপ্য বুঝে পাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট। আজকে আমরা বেশ ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখতে পাচ্ছি দিনের শুরুতে, কিন্তু নির্বাচনের পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথম কয়েকদিন আসলে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করেছিল। সেই সময় সূচকের সাথে সাথে কিন্তু লেনদেনের পরিমাণও বেশ বেড়েছিল, কিন্তু সপ্তাহের শেষ 2 কার্যদিবসে আবার আমরা পতন দেখতে পেয়েছি পুঁজিবাজারে। আজকে যদিও সপ্তাহের প্রথম কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই আমরা শুরুটা দেখতে পাচ্ছি। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের ইন্ডেক্সে প্রধান সূচকগুলো কিন্তু বেড়েছে। আজকে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি যদি দেখি প্রায় 2 পয়েন্টেরও বেশি কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে এবং এই সূচকটি অবস্থান করছে 5468 পয়েন্টে। অন্য দুটি সূচক ডিএসসিএস সূচক এবং ডিএসসি 30 সূচকও কিন্তু যথারীতি বেড়েছে। ডিএসসিএস সূচক সেটি কি দেখতে পাচ্ছি, সেটিও 2 পয়েন্টেরও বেশি বেড়ে 1097 পয়েন্টে রয়েছে এবং 30 সূচক সেটি 2098 পয়েন্টে অবস্থান করছে, সেটিও কিন্তু কিছুটা বেড়ে টোটাল ট্রেড করেছে। আজকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে 274 কোটি 49 লাখ টাকার শেয়ার, এবং আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু বেড়েছে সূচকের পাশাপাশি। আজকে এখন পর্যন্ত 161টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 139টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 85টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি টপ 20তে কি অবস্থা। সেখানে অলিম্পিক আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে কিন্তু প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং ইতিমধ্যে এই কোম্পানিটি কিন্তু টোটাল ট্রেড করে ফেলেছে 23 কোটি 91 লাখ টাকার মতো শেয়ার। এবং বলে রাখা ভালো যে এই কোম্পানি কিন্তু সকাল থেকে ট্রেড হচ্ছে 156 থেকে 170 টাকার মধ্যে এবং লাস্ট প্রাইস ছিল এই কোম্পানির এখন পর্যন্ত 166 টাকা রয়েছে। রবি এটি দ্বিতীয় অবস্থানে আছে আজকে এবং সকাল থেকে ট্রেড হচ্ছে 30 থেকে 31 টাকার মধ্যে, লাস্ট প্রাইস এখন পর্যন্ত 31 টাকা 10 পয়সা রয়েছে এবং টোটাল ট্রেড করে ফেলেছে রবি
এখন পর্যন্ত 11,56,00,000 টাকার মতো শেয়ার। এরপরে 10,40,00,000 টাকার মতো ট্রেড করে ব্র্যাক ব্যাংক, এটি আজকে টপ 23 অবস্থানে রয়েছে। সকালের দিকে 82 থেকে 85 টাকার মতো ট্রেড হচ্ছে এবং 84 টাকা 30 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস রয়েছে এখন পর্যন্ত। সিটি ব্যাংক এটি চতুর্থ অবস্থানে চলে এসেছে, এটি 7,77,00,000 টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে। ইতিমধ্যে 7,47,00,000 টাকা কিছু বেশি লেনদেনে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এটি আছে পঞ্চম অবস্থানে, সাইহাম কটন ষষ্ঠ অবস্থানে আছে এবং এই কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল এখন পর্যন্ত 7 কোটি টাকার মতো টোটাল ট্রেড করে ফেলেছে। এশিয়াটিক ল্যাব এটি সপ্তম অবস্থানে রয়েছে, 6,54,00,000 টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। স্কয়ার ফার্মা ষষ্ঠ অবস্থানে রয়েছে এবং টোটাল ট্রেড করেছে 6,36,00,000 টাকার মতো শেয়ার। ঢাকা ব্যাংক এটি সপ্তম অবস্থানে রয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এটি কিন্তু আজকে টপ 20 দশম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল এখন পর্যন্ত ট্রেড করে ফেলেছে 4,91,00,000 টাকার মতো শেয়ার। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানেও কিন্তু আমরা বলছিলাম যে ঢাকার শেয়ার বাজারের মতোই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে। আজকে প্রধান সূচক যেটি সিএসপিআই সেটি কিন্তু আজকে 20 পয়েন্টের বেশি, কাছাকাছি 21 পয়েন্টের মতো এই সূচকটি বেড়েছে এবং 15,370 পয়েন্টে অবস্থান করছে। সিএসিএস এবং সিএসসি 30 সূচকও কিন্তু যথারীতি আজকে সার্বিক সূচকের মতোই বেড়েছে। টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত সিএসসি দেখতে পাচ্ছি 2,59,00,000 টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে কিন্তু সকাল থেকে ট্রেড হয়ে গেছে মাত্র 59টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের কিন্তু পতন দেখাচ্ছে। 29টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত কমেছে, মাত্র 25টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 5টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি আজকে সিএসসিতে দর বৃদ্ধির দিক থেকে কী অবস্থা। সেখানে কিন্তু অরিয়ন ইনফিউশন প্রথম অবস্থানে রয়েছে এবং এই কোম্পানিটি কিন্তু লাস্ট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 362 টাকা 50 পয়সা। এরপরে 85 টাকার মতো ট্রেড করে ব্র্যাক ব্যাংক এটি দ্বিতীয় অবস্থানে আছে। রবি আছে এখানে দর বৃদ্ধির দিক থেকে তৃতীয় অবস্থানে এবং লেনদেনের ভিত্তিতে কি দেখতে পাচ্ছি আজকে সাউথ স্টার্ন ব্যাংক এটি কিন্তু প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এবং এটিরও কিন্তু লাস্ট প্রাইস 9 টাকা রয়েছে। ন্যাশনাল ব্যাংক এটি দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে। এবি ব্যাংক এটি তৃতীয় অবস্থানে আছে, রবি তৃতীয় এবং ব্র্যাক ব্যাংকে আজকে আমরা লেনদেনের ভিত্তিতে সিএসসিতে দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানটি দখল করে রেখেছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।